শিক্ষার্থী বন্ধুরা, বেতন ও মজুরির আজকে দ্বিতীয় পর্ব। তো দেখো, এই দ্বিতীয় পর্বে আমি আরও 3টি বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো একটু আগের দুটি চেয়ে একটু ডিফারেন্স থাকবে। ঠিক আছে, এখানে জাবেদা হিসেবেও থাকবে। তো দেখো, আমরা জাবেদাগুলো আগে দেখে নিব, দেখে নিয়ে তারপরে প্রশ্নগুলো সলিউশন করা শুরু করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, জাবেদা করার জন্য তোমাদের একটা ফরম্যাট জানতে হবে। এই ফরম্যাটটা হলো যে বেতন যখন অনুমোদন করবা, বেতন বা মজুরি তোমার যেটাই হোক, প্রথম জাবেদা দিতে হবে বেতন বা মজুরি হিসাব ডেবিট, প্রদেয় বেতন বা মজুরি হিসাব ক্রেডিট। প্রথম জাবেদা, এটার অ্যামাউন্ট লিখবা হলো মোট উপার্জন যত টাকা হবে, যতগুলো কর্মী থাকবে তাদের সবগুলোর মোট উপার্জন যত টাকা হবে তত টাকা। ঠিক আছে, আর প্রদেয় বেতনও তত টাকা। এরপর এই বেতনটাকে পরিশোধ করার জন্য ভাউচার প্রস্তুত যখন করবা তখন, তাহলে প্রদেয় বেতন হিসেব ডেবিট হবে, প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট হবে, আর কর্তন সমূহ ক্রেডিট হবে। যেগুলো কর্তন আছে, মোট কর্তনগুলো, একাধিক কর্মী শ্রমিক থাকলে একাধিক শ্রমিকের মোট কর্তনগুলো যোগ করে কি করতে হবে, এখানে দেখাই দিতে হবে। যেমন কল্যাণ তহবিল, জামাল ও কামাল দুইজন আছে, তো জামাল আর কামালের কল্যাণ তহবিল দুইজনের মিলে কত টাকা হবে তত টাকাই এখানে দিতে হবে। ঠিক আছে, সবগুলো কর্তন দেখাই দিতে হবে। এটি হলো 2 নাম্বার জাবেদা। 3টা স্টেপে জাবেদা, 4টা স্টেপ থাকে, তবে 4 নাম্বার স্টেপটা খুব কমই থাকে, 3টা স্টেপই থাকে। এরপর নেট বেতন, এটা নেট বেতন প্রদান যখন করবা তখন প্রদেয় ভাউচারটাকে ডেবিট করে ফেলবা। এখানে দেখো একটা কথা ছিল, ভাউচার প্রস্তুত যখন প্রদেয় বেতন হিসাব ডেবিট তো লিখলাই, প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট লিখবা। এটা হলো নেট বেতন, মোট নেট বেতন, সবগুলো শ্রমিকদের নেট বেতন একসাথে যোগ করলে যে টাকা হবে সেটি হলো ভাউচার। ঠিক আছে, এই টাকা বসবে আর কর্তনগুলো বসাই দেবা। এরপর প্রদেয় ভাউচার ডেবিট করবা এখন যখন নেট প্রদান বেতন পরিশোধ করবা তখন। এরপর কি করতে হবে, তোমাকে ক্রেডিট করতে হবে নগদ বা ব্যাংক হিসাব ক্রেডিট, এটি নেট বেতনের মোট টাকা। আর 4 নম্বর জাবেদাটা হতে পারে যদি প্রভিডেন্ট ফান্ডে যদি নিয়োগকর্তা দান করে, তাইলে সেই ক্ষেত্রে তাইলে প্রদেয় প্রভিডেন্ট ফান্ডের হিসাব ডেবিট, প্রভিডেন্ট ফান্ডের হিসাব ক্রেডিট। ঠিক আছে, প্রদেয় প্রভিডেন্ট ফান্ড ডেবিট হবে আর প্রভিডেন্ট ফান্ডের হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে, তো এটাই ছিল জাবেদা। তো চলো আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করি। তো দেখো, রাজশাহী বোর্ড 2019-এ এটা 9 নম্বর প্রশ্ন আসছিল। দেখো প্রশ্নটা পড়ে দেখি কি বলছে। তসলিমা ও মাধুরী রিমি ট্রেডার্সের 2 জন কর্মী। 2018 সালের জুন মাসে তাদের বেতন সম্পর্কিত তথ্যাবলী নিম্নরূপ। মূল বেতন ছিল, তসলিমা ছিল 8,000 টাকা এবং মাধুরী ছিল 10,000 টাকা। মর্গ ভাতা 20%, 20%, বাসস্থান ভাতা 50%, 50%, যাতায়াত ভাতা মাসিক দেওয়া আছে 800 টাকা, মাধুরীর 1,000 টাকা। ওভারটাইম ঘন্টা দেওয়া আছে 22 ঘন্টা তাসলিমার আর 28 ঘন্টা মাধুরীর। ভবিষ্যৎ তহবিলে কর্তন 10%, 10%। সামাজিক নিরাপত্তা তহবিল, এখানে একটা নতুন তহবিল চলে আসছে, সামাজিক নিরাপত্তা তহবিল। ঠিক আছে, এটাও কিন্তু কর্তনের মধ্যেই যাবে। তো আরেকটা জিনিস দেখো, বেতন মজুরিতে কর্তনগুলো কিন্তু স্বাভাবিকভাবে কর্তন লেখাই থাকে। ঠিক আছে, ম্যাক্সিমাম সময় কর্তনগুলো লেখাই থাকে। এরপর অগ্রিম বেতন বাবদ কর্তন, এটাও চলে যাবে। তো স্বাভাবিক কর্মঘণ্টা দেওয়া আছে 200 ঘন্টা, 200 ঘন্টা, আগের অঙ্কটার মতো। প্রথম পর্বে তোমরা যে দ্বিতীয় অঙ্কটা যারা দেখছো তারাও কিন্তু বুঝতে পারবে। তো এই যে স্বাভাবিক বেতন বা মূল বেতনকে স্বাভাবিক কর্মঘণ্টা দ্বারা ভাগ করলে 1 ঘন্টার বেতন পাওয়া যাবে, মানে 8,000-কে 200 দিয়ে ভাগ করলে যেটি হবে 40 টাকা হবে। তো এই 40 টাকা 1 ঘন্টার। আবার 10,000-কে 200 দিয়ে ভাগ করলে কত হবে, 50 টাকা। তো মাধুরীর বেতন ঘন্টা প্রতি 50 টাকা, তাসলিমের বেতন ঘন্টা প্রতি 40 টাকা। তো ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরির হারের দ্বিগুণ হবে, তাইলে কি তাসলিমের ওভারটাইম মজুরি কত হবে, 40 গুণন 2 সমান 80, আর মাধুরীর ওভারটাইম মজুরি হবে 50 গুণন 2 সমান 100। ঠিক আছে, ক নম্বর প্রশ্ন বলছে মাধুরীর ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করো। তো মাধুরীর ওভারটাইম মজুরির পরিমাণটাই আমাদেরকে আগে নির্ণয় করতে হবে। তো দেখো ক নম্বর প্রশ্নটা আমরা
এই যে রাজশাহী বোর্ড 2019। দেখো মাধুরী ওভারটাইম বেতন কিভাবে নির্ণয় করা, তাইলে আগে স্বাভাবিক ঘন্টা হার বের করে নিব, মূল বেতন মাইনাস এ ভাগ স্বাভাবিক কর্মঘণ্টা। তাহলে মূল বেতন ছিল 10,000 টাকা মাধুরীর, আর স্বাভাবিক কর্মঘণ্টা ছিল 200 ঘন্টা। তাহলে 10,000কে 200 দিয়ে ভাগ করলে 50 টাকা ঘন্টা প্রতি মজুরি বের হয়ে গেল। তাহলে ওভারটাইম ঘন্টা হার কত হবে, 50 গুণন 2 সমান কত হবে, 100 টাকা। এরপর মাধুরীর ওভারটাইম হবে 28 ঘন্টা কাজ করছে, তাহলে 28 ঘন্টা গুণন 100 সমান কত হবে, 2800 টাকা। মাধুরী ওভারটাইম বের হয়ে গেল। খ নম্বর প্রশ্ন বলছে কর্মীদ্বয়ের মোট বেতন নির্ণয় করো। তো মোট বেতন নির্ণয় করে ফেলো। মোট বেতন নির্ণয় করার জন্য বেতন সেট তৈরি করতে হবে। তো দেখো কর্মীর নাম, মূল বেতন, মর্গ ভাতা, যাতায়াত ভাতা, বাসস্থান ভাতা, ওভারটাইম আর মোট উপার্জন। তো এই কয়েকটাই থাকবে। তো তাসলিমা আর মাধুরী ছিল, ঠিক আছে। মূল বেতন ছিল তাসলিমার 8,000, মাধুরী ছিল 10,000, বসাই দিলাম। মর্গ ভাতা, মর্গ ভাতা যার যার একটা পার্সেন্টেজ দেওয়া ছিল, কত পার্সেন্ট, 20%, 20%, ওকে। তাহলে মূল বেতনের 20%, তাহলে 8,000 টাকা 20%, 1,600 টাকা, 10,000 টাকার 20%, 2,000 টাকা। এরপর যাতায়াত ভাতা 800, 1,000 দুজনের দেওয়া ছিল মাসিক। বাসস্থান ভাতা 50% করে দেওয়া ছিল, তাহলে 8,000 টাকার 50% 4,000 টাকা, 10,000 টাকার 50% 5,000 টাকা। এরপর ওভারটাইম, ওভারটাইম মাধুরীরটা কিন্তু পেয়ে গেলাম 2800 টাকা, কিন্তু তসলিমারটা পাই নাই, তাই না। তসলিমার দেখো, তসলিমার ঘন্টা প্রতি ওভারটাইম হার কত ছিল, স্বাভাবিক হার ছিল 40, আর তাইলে ওভারটাইম কত হবে 80। তাহলে 80কে 22 দিয়ে গুণন করব, 22 দিয়ে গুণন করলে কত হয়, 80কে 22 দিয়ে গুণন করলে 17,760 টাকা, ঠিক আছে। এবার তসলিমের সব উপার্জন যোগ করে দেব, 16,160। এরপর মাধুরীর সব উপার্জনগুলো যোগ করে দেব, কত হবে, 20,800। এরপর মোট ব্যালেন্স নামাবো, সবগুলো ব্যালেন্স যোগ করে দেব, মানে কি এইটা যোগ করলে 36,960 হবে, এই দুইটা যোগ করলে 4560 হবে, এই দুইটা যোগ করলে 9,000 হবে, এই দুইটা যোগ করলে 1,800 হবে, এই দুইটা যোগ করলে 3600 হবে, এই দুইটা যোগ করলে 18,000 হবে, ঠিক আছে। তো এটি গেল মোট বেতন। এরপর গ নম্বর প্রশ্নটাই বলছে প্রয়োজনীয় জাবেদা দেখাও। দেখো এটা কিন্তু আগের অঙ্কের মতোই ছিল খুব স্বাভাবিকভাবে, কিন্তু গ নম্বরে এসে আবার বলছে জাবেদা দেখাও। এই জাবেদাটা কিন্তু একটু ঝামেলা করে দিয়েছে, তাই না, নতুন আসছে। তো দেখো জাবেদাগুলো সহজ, একদম সহজ। তো প্রথম স্টেপ, জাবেদা কয়টা স্টেপ করতে হবে, 3টা। প্রথমে আমরা বেতন ঘোষণা করব। তো বেতন ঘোষণা করার জন্য এই যে মোট উপার্জন টাকাটা বের হলো না, মোট উপার্জন টাকা, এইটা দিয়ে বেতন ঘোষণা করে দেব। তাহলে বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট, ঠিক আছে। এই যে 36,960 টাকা মোট উপার্জনের টাকা কিন্তু বসাতে হবে সবসময়, খেয়াল করো, 36,960 টাকা। তাহলে প্রদেয় বেতনটাও ওইটাই হবে। এইবার প্রদেয় বেতনকে আমরা মানে ভাউচার করে দেব, এখন বেতনের জন্য ভাউচার ঘোষণা করব, ঠিক আছে। তাইলে প্রদেয় বেতনটা ডেবিট করব আর প্রদেয় ভাউচার ক্রেডিট করব। তো প্রদেয় ভাউচার ক্রেডিট করার জন্য আমাদেরকে নেট বেতন লাগবে, নেট বেতন বা মজুরি লাগবে, ঠিক আছে, নেট বেতন লাগবে। তো নেট বেতনটা আমরা কোথায় পাবো, নেট বেতন একটু পরে দেখি নেট বেতন কোথায় আসে। তো আমাদের আগে তারপরে কি করতে হবে, কর্তনগুলো দেখে নিতে হবে। তো ভবিষ্যৎ তহবিল হিসাব ক্রেডিট 1,800 টাকা। তো ভবিষ্যৎ তহবিল কোথায় পাবো, দেখো এই যে ভবিষ্যৎ তহবিল 10% কর্তন। তো 10% তসলিমের কত হবে, 8,000 টাকা, 10% হবে 800 টাকা। আর মাধুরীর 10,000 টাকা, 10% হবে 1,000 টাকা। তো 800 টাকা আর 1,000 টাকা দুইটা যোগ করলে কত হয়, 1,800 টাকা। এখানে বসাই দিছো 1,800 টাকা, ঠিক আছে। এরপর নিরাপত্তা তহবিল আছে, নিরাপত্তা তহবিল হিসাব ক্রেডিট, এটা বসাই দেব। তো নিরাপত্তা তহবিল কত আসে, দেখো নিরাপত্তা তহবিল 8,000 টাকা, 3% আসে কত, 240 টাকা। আর 10,000 টাকা 3% আসে 300 টাকা। তো 240 আর 300 যোগ করলে 540 টাকা হয়। তো এইটাও বসাই দিছি সামাজিক নিরাপত্তা তহবিল হিসাব। এরপর অগ্রিম বেতন একজনেরই ছিল 600 টাকা, 600 টাকা বসাই দিছি, ঠিক আছে। এখন এই যে এই কর্তনগুলো আছে না, এই যে 3টা কর্তন পাইলাম, ভবিষ্যৎ তহবিল, নিরাপত্তা তহবিল, অগ্রিম বেতন, এই 3টা কর্তন বাদ দেব, এই প্রদেয় বেতন থেকে বাদ দেব। 36,960 থেকে এই 3টা বাদ দিলে বের হয়ে যাবে 34,020 টাকা, ঠিক আছে। এই 34,020 টাকা কিন্তু এই 36,960 থেকে 1,800, 540 আর 600 বাদ দিলে বের হয়ে যায় 34,200 টাকা। এটা হলো
প্রদেয় ভাউচার। এবার ভাউচার আমরা বেতন প্রদান করে দেব। কি করব? বেতন প্রদান করব। তাহলে প্রদেয় ভাউচারটা যেহেতু ক্রেডিট ছিল, এটা ডেবিট করে ফেলবো। তাহলে প্রদেয় ভাউচার হিসাব ডেবিট, আর ব্যাংক থেকে বা নগদ টাকা যেভাবে দিই আমরা নগদান হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট দিয়ে দেব। এই যে কত? 34,020 টাকা। ঠিক আছে, তো এটাই ছিল রাজশাহী বোর্ড 2019-এর কত নম্বর প্রশ্ন যেন এটা? 9 নম্বর প্রশ্নের সমাধান। ঠিক আছে, এরপর আসবো আমরা চট্টগ্রাম বোর্ড 2019-এর, এটা 8 নম্বর প্রশ্নে আসছে। তো এটা সমাধান দেখব। তো এটা আবার বিনা বেতনে ছুটি আছে, এখানে বিনা বেতনে ছুটি আছে, আর সবই ঠিক আছে কিন্তু বিনা বেতনে ছুটি আছে, এটা একটা কাহিনী আছে। তো বিনা বেতনে ছুটি আছে, তাদের দিন কাউন্ট করা আছে, আবার প্রতিদিনে মজুরি কত সেটা বলা নাই, একটু ঝামেলা করে দিয়েছে। ঠিক আছে, তো এই ঝামেলাটাই আমরা এখানে আলোচনা করব। দেখো, তো দেখো মূল বেতন দেওয়া আছে 18,000 টাকা, রিফাত ফাহিমার 18,000, রিফাতের 16,000, বাড়ি ভাড়া মূল বেতনে 50%, 50% চিকিৎসা ভাতা, এগুলো সব আগের মতোই। উক্ত মাসে ফাহিম 2 দিন এবং রিফাত 5 দিন বিনা বেতনে ছুটি কাটিয়েছে। কাহিনী করে দিয়েছে, বিনা বেতনে ছুটি কাটিয়েছে। তো বিনা বেতনের ছুটি বাবদ কর্তনের টাকার পরিমাণ নির্ণয় করো। বিনা বেতনে যে ছুটি করছে, যে যে কর্তন করতে হবে, এই টাকার পরিমাণ নির্ণয় করো। তো দেখো, আমরা জানি যে এক মাসের স্বাভাবিক কর্মদিবস 24 দিন। এক মাসের স্বাভাবিক কর্মদিবস 24 দিন। ঠিক আছে, অনেক বইয়ে দেখবা 30 দিন দিয়ে ভাগ করে দিয়েছে, কিন্তু 30 দিন দিয়ে ভাগ করা যাবে না, তোমরা 24 দিন দিয়ে ভাগ করবা। তো শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের স্বাভাবিক মাসের স্বাভাবিক কর্মদিবস হলো 24 দিন। ঠিক আছে, সর্বোচ্চ কর্মদিবস 24 দিন, 30 দিন কখনো হতে পারে না। 30 দিন স্বাভাবিক কর্মদিবস হতে পারে না, 30 দিন ডিউটি করাতে পারে, কিন্তু 30 দিন ডিউটি করালে 6 দিন ওভারটাইম হয়ে যায়। ঠিক আছে, তো 24 দিয়ে ভাগ করতে হবে, তার মানে কি 18,000 ভাগ 24, যেটা বের হবে সেটা হলো একদিনের বেতন। একে 2 দিয়ে গুণন করলে তাহলে ফাইমের কি বের হয়ে যাবে? বিনা বেতনে কর্তন বের হয়ে যাবে। এরপর 16,000-কে 24 দিয়ে ভাগ করলে একদিনে বের হবে, একে 5 দিয়ে গুণ করলে রিফাতের বিনা বেতনে ছুটির কর্তন বের হয়ে যাবে। তো চলো দেখো কিভাবে করা হয়েছে, একটু আমরা ক্যালকুলেশনটা দেখে আসি। তো দেখো, ফাহিমা 18,000 ভাগ 24 গুণন 2, যেহেতু সে 2 দিন অ্যাবসেন্ট ছিল তাইলে 2, তাহলে এটা আসছে, অ্যান্সার আসছে কত? 1500 টাকা। এরপর রিফাত আসছে 16,000 ভাগ 24 গুণন 5, এই 5 দিন অ্যাবসেন্ট ছিল, এই জন্য 5 দিয়ে গুণন, তো এটা আসছে 3333 টাকা। তো দুইটা যোগ করে দিলে কত হয়? 4833 টাকা। ঠিক আছে, এটি ছিল বিনা বেতনে ছুটির কর্তন। ঠিক আছে, এটা কিন্তু কর্তনের মধ্যে যাবে। খ নম্বর প্রশ্ন বলছে জুন মাসে প্রতিষ্ঠানে বেতন বিবরণী প্রস্তুত করো। তো জুন মাসে বেতন বিবরণী প্রস্তুত করো। তো দেখো, আমরা কিন্তু এ পর্যন্ত 3টা অঙ্ক করে আসছি। প্রথম পর্বে 2টা এবং দ্বিতীয় পর্বে অলরেডি একটি করছি, এটা 4 নাম্বার চলতেছে। তো দেখো, এ পর্যন্ত কিন্তু বেতন বিবরণী বা মজুরি বিবরণী করতে পারেনি। মোট বেতন করছি বা মোট উপার্জন করছি, নেট বেতন করছি, আলাদা আলাদা। এইবার কিন্তু বেতন বিবরণী একসাথে মানে কি করব। তো দেখো কি করতে হবে, ঘর কাটতে হবে এইভাবে বেতন বিবরণী। তো দেখো, উপার্জন সময়ের জন্য আলাদা একটা ঘর কাটতে হবে। ঠিক আছে, এরপর কর্তন সময়ের জন্য আলাদা ঘর কাটতে হবে, ঘর কাটা, তারপর মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিলে নেট বেতন বের হয়ে যায়। এটা হলো বেতন বিবরণী। তো উপার্জনের মধ্যে কি কি আছে দেখো, মূল বেতন আছে, আমরা দেখে আসি প্রশ্নে কি কি আছে। মূল বেতন আছে, বাড়ি ভাড়া ভাতা আছে, চিকিৎসা ভাতা আছে, মহার্ঘ ভাতা আছে। ঠিক আছে, এই কয়েকটাই উপার্জনের মধ্যে আছে, ওভারটাইম কিন্তু নাই এখানে। আর কর্তনের মধ্যে আছে ভবিষ্যৎ তহবিলে কর্তন, অগ্রিম বাবদ কর্তন, যৌথ বীমা তহবিলে কর্তন, আর বিনা বেতনের ছুটিতে কর্তন। ঠিক আছে, 4টা কর্তন আছে। তো মোট উপার্জন মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা বসাই দিছি, মোট উপার্জন বসাই দিলাম। কর্তনে ভবিষ্যৎ তহবিল, অগ্রিম বেতন, যৌথ বীমা, বিনা বেতনের ছুটি বসাই দিলাম। তারপর কি করতে হবে? মোট কর্তন, নেট বেতন। তো দেখো, ফাহিমার মূল বেতন ছিল 18,000 টাকা, রিফাদের ছিল 16,000 টাকা, আমরা বসাই দিছি, দুটো যোগ করেও দিলাম, 32,000 টাকা হয়ে গেল। বাড়ি ভাড়া ভাতা কত পার্সেন্ট বলছে? 50%। তো আমরা 50% করব। 50% দেখো, 18,000 টাকার 50% 9,000 টাকা, 16,000 টাকার 50% 8,000 টাকা। ঠিক আছে, চিকিৎসা ভাতা বলছে, চিকিৎসা ভাতা সরাসরি টাকা দিয়ে দিয়েছে, এখানে পার্সেন্টেজ বলে নেই, 1500। তো আমরা দুইটা যোগ করে দেব, দুইটা বসাই দেব,
ফাহিমার 1500, রিফাদের 1500। মহার্ঘ ভাতা কত বলছে? মহার্ঘ ভাতা বলছে 20%। ঠিক আছে, আমরা 20% বসাই দেব। তো 18,000 টাকার 20% 3600 টাকা, 16,000 টাকার 20% 3200 টাকা। ঠিক আছে, এরপর মোট উপার্জন তো 18,000, 9,000, 1500, 3600 চারটা যোগ করলে 32,100 হয়। এরপর 16,000, 8,000, 1500, 3200 এই চারটা যোগ করলে 28,700 হয়। ঠিক আছে, মোট উপার্জন হয়ে গেল। এরপর আসো কর্তন, ভবিষ্যৎ তহবিলে কর্তন 10% করে মনে হয় বলছে। হ্যাঁ 10%। তো আমরা এই যে 18,000 টাকা 10%, 1800 টাকা, 16,000 টাকা 10%, 1600 টাকা বসাই ফেললাম। অগ্রিম বেতন যার যারটা বলাই আছে 400 আর 1000 টাকা দেওয়া আছে। ওকে, তাহলে ফাহিমার 400, রিফাদের 1000 বসাই দিলাম। যৌথ বিমা দুজনেরই 100 টাকা করে দেওয়া আছে, বসাই দিলাম। বিনা বেতনের ছুটি আমরা কিন্তু ক নাম্বারে পেয়ে গেছি। ঠিক আছে, ফাহিমার পাইছি 1500 টাকা, রিফাদের পাইছি 3333 টাকা। ঠিক আছে, রিফাদের পাইছি কত? 3333 টাকা। এবার 1800, 400 আর 100, 1500 এই তিনটা যোগ করলে 3800 টাকা হয়। এরপর 1600, 1000, 100, 3333 এই চারটা যোগ করলে কত হয়? 6033 টাকা। ঠিক আছে, এইবার কাজ কি? মোট উপার্জন কত আছে? 32,100। এই 32,100 থেকে এই 3,800 বাদ দিব, বাদ দিলে বের হয় 28,300। এটি হলো নেট বেতন। ঠিক আছে, আর রিফাদের কত আছে? মোট উপার্জন 28,700। এর থেকে মোট কর্তন কত আছে? মোট কর্তন আছে 6,033। তো এটা বাদ দেব, বাদ দিলে বের হয় 22,667 টাকা নেট বেতন। তো এইবার কি করব? আমাদের এই যে প্রত্যেকটা ঘরের ব্যালেন্সগুলো যোগ করে নামাই দিতে হবে, নিচে 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 যোগ করতে হবে। তাহলে 18 আর 16 যোগ করলে কত হয়? 34। 18 আর 16 যোগ করলে 34 হয়, এটা 34,000 হবে। এরপর হলো 9 আর 8 যোগ করলে 17, 1500 যোগ করলে 3,000, 3600 যোগ করলে 8,600। ঠিক আছে, এইভাবে সবগুলো যোগ করে নিচে নামাই দেব, আমরা ব্যালেন্স নামাই দেব। তো নিচে ব্যালেন্স নামানোর পর সবগুলো কিন্তু কি করতে হবে? আমাদেরকে সবগুলোই ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে, সবগুলোই ক্লোজ করে দিতে হবে। ওকে, আমরা দিয়ে দিলাম, সবগুলো ক্লোজ করে দিয়ে দিলাম। এরপর খ নম্বর প্রশ্ন বলছে যে প্রতিষ্ঠানে বইতে প্রয়োজনীয় জাবেদা দেখাও। তো আমরা জাবেদা দেখাবো, তাহলে ময়নামতি কোম্পানির নাম দিয়ে দেব, ময়নামতি কোম্পানি এর জাবেদা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট টাকা দিয়ে দিলাম। বেতন হিসাব, প্রথমে বেতন ঘোষণা করব। মোট বেতন কত আছে? 6,000, 60,800। তো বেতন হিসাব ডেবিট করে দেবো, বেতন হিসাব ক্রেডিট 60,800 দিয়ে দিলাম। এরপর বেতনকে আমরা ভাউচারে ঘোষণা করব। তো ভাউচারের টাকাটা আসবে নেট বেতনের যে টাকা সেটা। ঠিক আছে, 50,967। ওকে, তাহলে প্রদেয় বেতন হিসাব ডেবিট, এটা তো এই টাকাই হবে 60,800। প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট 50,967। তো দেখো এই যে 50,967 মিল আছে, মিল থাকবে। ঠিক আছে, 50,967 এটি হলো নেট বেতন। আর কর্তনগুলো ক্রেডিট করতে হবে। কর্তন কি কি আছে? 4টা কর্তন আছে, ভবিষ্যৎ তহবিল, অগ্রিম বেতন, যৌথ বিমা, বিনা বেতনে ছুটি। এই 4টা কর্তনই কিন্তু ক্রেডিট করব। তো 4টা কর্তনে এই দেখো, ভবিষ্যৎ তহবিলে কর্তনে কত আসছে? 3400, অগ্রিম বেতন 1400, আর যৌথ বিমা 200, বিনা বেতনে 4833। তো এই 4টা কর্তন আমরা ক্রেডিট করে দেব। ঠিক আছে, তো দেখো ক্রেডিট করে দিলাম, দেওয়ার পরে এটা হয়ে গেল। এবার আমরা বেতনের টাকা পরিশোধ করব। তো বেতনের টাকা পরিশোধ করব, তাহলে প্রদেয় ভাউচার হিসাব ডেবিট করে দেব, আর ব্যাংক হিসাব বা নগদান হিসাব ক্রেডিট করব। ঠিক আছে, এই 3টা ধাপই কিন্তু থাকে জাবেদায় সবসময়। তুমি যদি বেতন মজুরি বিবরণী করতে পারো তাহলে জাবেদাও করতে পারবা, শুধুমাত্র এই ফরম্যাটটা মনে রাখবা। এরপরে আসো একদম ক্রিটিক্যালি একটা অঙ্ক। এই অঙ্কটা দেখে অনেকে ঘাবড়ে যায় যে এটা আবার কেমন অঙ্ক। দেখো এই অঙ্কটাও সহজ অঙ্ক, এটাতে ক্রিটিক্যাল থাকলেও একটু ক্যালকুলেশন বেশি, কিন্তু আবার কাজ কম এটাতে। ঠিক আছে, দেখো প্রশ্নে কি বলছে। একটি রাবার কারখানায় রহিম, রহমান ও করিম কাজ করে। তাদের 2010 সালের জুলাই মাসের শেষ সপ্তাহে মজুরি সংক্রান্ত তথ্য নিচে উপস্থাপন করা হলো। জুলাই মাসের শেষ সপ্তাহে, তাহলে ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন 40 একক। 1 ঘন্টায় 40 একক প্রোডাক্ট উৎপাদন করে তারা।
এবং ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি হার 16 টাকা। তার মানে কি 40 একক প্রোডাক্ট উৎপাদন করলে সে 16 টাকা পায়, আর 40 একক প্রোডাক্ট উৎপাদন করতে হয় 1 ঘন্টায়। তার মানে কি যদি বলা হয় যে 1 একক প্রোডাক্ট উৎপাদন করতে তাইলে কত টাকা পাবে, এই 16কে 40 দিয়ে ভাগ করতে হবে। ভুলেও আবার কখনো 40কে 16 দিয়ে ভাগ করো না, কারণ 40 একক প্রোডাক্ট উৎপাদন করে তুমি 16 টাকা পাও, তাহলে 1 একক প্রোডাক্ট উৎপাদন করলে কিন্তু 16কেই 40 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এবার দেখো নিচে কিছু তথ্য বলছে। মঞ্জুরিকৃত মজুরি, প্রমাণ উৎপাদনের নিচে উৎপাদনের জন্য কার্যহারের 80% মজুরি পাবা। যদি প্রমাণ উৎপাদন আছে কত, 1 ঘন্টায় 40 একক, প্রমাণ সপ্তাহে 48 ঘন্টা হলো প্রমাণ ঘন্টা বা প্রমাণ স্বরূপ সময়। ঠিক আছে, প্রমাণ সময় দেওয়া আছে 48 ঘন্টা সপ্তাহে, তাহলে 48 গুণন 40 যেটা হবে সেটাই হলো সাপ্তাহিক প্রমাণ উৎপাদন। তো এই টাকা এই এককের নিচে যদি উৎপাদন করো তাইলে তোমার 80% হারে মজুরি পাবে, অর্থাৎ এই যে 16 টাকার 80% হারে, ঘন্টায় 16 টাকার 80% যত হবে তত ঘন্টায় তত টাকা পাবে। ঠিক আছে, প্রমাণ উৎপাদন বা তার চেয়ে বেশি উৎপাদনের জন্য কার্যহার হলে 120% হবে। প্রমাণ উৎপাদনের চেয়ে যদি বেশি করো তাহলে 120% পাবে। ঠিক আছে, 48 ঘন্টা সপ্তাহে শ্রমিক কর্তৃক প্রকৃত উৎপাদন নিম্নরূপ। তো দেখো কি বলা আছে, রহিম উৎপাদন করছে 2300, রহমান উৎপাদন করছে 1900 একক, করিম উৎপাদন করছে 2140 একক। তো উক্ত শ্রমিকদের 2010 সালে জুলাই মাসের শেষ সপ্তাহে মজুরি নির্ণয় করো। তো মজুরি নির্ণয় করো, এখানে কিন্তু এটা সৃজনশীল প্রশ্ন না, এমনি নর্মাল একটা সলিউশন সমস্যা সমাধান করতেছে। এরপরে দেখো, তো এই সমাধানটা দেখো, সাপ্তাহিক প্রমাণ উৎপাদন কত আছে, সাপ্তাহিক প্রমাণ উৎপাদন, তাহলে এই যে সাপ্তাহিক ঘন্টা কত দেওয়া আছে 48, 48কে 40 দিয়ে গুণন করতে হবে, কত হবে 1920। এই 1920 একক বা এর বেশি উৎপাদন করলে তুমি 120% হারে মজুরি পাবে, আর যদি এর কম উৎপাদন করো তাহলে 80% হারে মজুরি পাবে। তাহলে একক প্রতি মজুরি আগে বের করব। একক প্রতি মজুরি 16/40 সমান কত হবে, 0.40 টাকা। তো শর্ত মোতাবেক একক প্রতি মজুরির হার আমরা বের করে নেব। তাহলে রহিম কত উৎপাদন করছে, 2300। দেখো 2300 কি 1920 থেকে বড় না, বেশি না? হ্যাঁ, 1920 থেকে অবশ্যই বেশি, তাইলে ওই কিন্তু 120% হারে মজুরি পাবে। তাইলে 0.40 এর 120% কত হবে, 0.48। ঠিক আছে, তোমরা করে নিবা 120% পার্সেন্টেজ। এরপর রহমান করছে কত, 1900 একক, 1900 একক, কিন্তু স্বাভাবিক প্রমাণ উৎপাদন একক কত, 1920, তাইলে কম আছে না, কম থাকলে 80% করে পাবে। তাহলে রহমান কত, 0.40 এর 80% কত হবে, 0.32 টাকা একক প্রতি মজুরি। এরপর করিম করছে কত, 2140, এটি কি স্বাভাবিক প্রমাণ উৎপাদন থেকে বেশি না, বেশি হলে 120%, তো এটাও 120%, এ টাকা হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা কি করব, মজুরি নির্ণয় করব। তো মজুরি উৎপাদন নির্ণয় করার জন্য তাহলে শ্রমিকের নাম দেব, উৎপাদন একক দিয়ে দেব, একক প্রতি মজুরি দেব, তারপর মোট মজুরি। এখানে কর্তন, উপার্জন, হ্যানত্যান ইত্যাদি ইত্যাদি কিন্তু নাই, এই জন্যই কিন্তু ওই যে শুধু ওখানে একটু ক্রিটিক্যালি করে দিছে, ওই কাজটা করে নিতে পারলে কিন্তু এই বেতন মজুরি বিবরণী একদম সহজ। তো রহিম উৎপাদন করছে কত, 2300 একক, রহমান 1900 একক, এবং করিম কত, 2140 একক। তো এদের একক প্রতি মজুরি যার যারটা বের করে নিলাম আমরা, 0.48, 0.32, 0.48। ঠিক আছে, এইবার এই যে 2300 গুণন 0.48, এই দুইটা গুণন করলে হয় 1104 টাকা। এরপর 1900 গুণন 0.32, এই দুইটা গুণন করলে হয় 608 টাকা। এরপর 2100 গুণন 0.48, এই দুইটা গুণ করলে কত হয়, 1027 টাকা। এবার মোট যোগ করে দেবা, এই তিনটা যোগ করে দিলে কত হয়, 2739 টাকা। এটি ছিল মজুরি বিবরণী। ঠিক আছে, আশা রাখি তোমরা বেতন ও মজুরি দুটি পর্বের মাধ্যমে সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারছো। আর পরীক্ষা আসলে অবশ্যই দিবা, আর কোথাও বুঝতে প্রবলেম হলে অবশ্যই তো কমেন্টের মাধ্যমে জানাই দিবা। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।